ভিডিওটি শুরু করবার আগে জানিয়ে রাখি, এই চ্যানেলের সমস্ত ভিডিও বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে ব্যবহৃত চরিত্র, স্থান ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে যদি কোনো মিল থেকে থাকে, তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দর্শকদের বিনোদন ও শিক্ষা প্রদান করা। কারোর অনুভূতিতে আঘাত দেওয়া বা কোনো সম্প্রদায়কে হেয় করা আমাদের উদ্দেশ্য নয়। ফ্লাইটে ওঠা মাত্রই লোকটির পোশাক দেখে সবাই অবজ্ঞা করতে লাগল। কেউ পাশ ফিরিয়ে নিল, কেউ আবার প্রকাশ্যে অসম্মান করল। ঠিক তখনই প্লেনে শুরু হলো ঝাঁকুনি, আর তারপর এমন কিছু ঘটল যা দেখে ফ্লাইটের সবাই দাঁড়িয়ে তাকে স্যালিউট করতে বাধ্য হলো। কিন্তু প্রশ্ন হলো, কে এই লোকটি, আর মাঝ আকাশে কী এমন ঘটেছিল? সবকিছু জানতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি অরিজিনাল। সো যেটা বলছিলাম, কলকাতা থেকে মুম্বাই যাওয়া একটি সকালবেলার ফ্লাইট। ভিড় মোটামুটি হয়েছে, যাত্রীরা সিটে বসছে, কেবিন ক্রুরা ব্যস্ত সবাইকে গাইড করতে। এই ভিড়ে একটু আলাদা চেহারার এক ব্যক্তি উঠে এলেন। বয়স আনুমানিক 50, গায়ের রং চাপা, চুলগুলো এলোমেলো, মুখে একরাশ হতাশা। গায়ে একটা পুরনো টাইপের ব্লেজার, ভেতরের শার্টের বোতাম কিছুটা খোলা। দেখতে শহুরে, কিন্তু সোজা চোখে বলা যায় না এই মানুষটা কোন শ্রেণীর। তিনি হাঁপাতে হাঁপাতে নিজের টিকিট দেখিয়ে আসন খুঁজে নিচ্ছেন। 17A, জানালার পাশে। তাকে দেখে পাশে বসে থাকা এক মহিলা একটু নাক সিটকালেন। এই লোকটা কি সত্যি এই ফ্লাইটের প্যাসেঞ্জার? একজন এয়ার হোস্টেস চোখে চোখে দেখছিলেন লোকটিকে। তিনি একটু এগিয়ে এসে বললেন, ক্ষমা করবেন স্যার, আপনার বোর্ডিং পাসটা আরেকবার দেখতে পারি? লোকটি শান্তভাবে হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। এয়ার হোস্টেস বোর্ডিং পাসটা হাতে নিয়ে একটু সন্দেহ ভরে তার মুখের দিকে তাকালেন, তারপর মাথা হেঁট করে ফিরে গেলেন। লোকটি কোনো কথা না বলে চুপচাপ জানালার পাশে নিজের সিটে গিয়ে বসে পড়লেন। 2-3 জন যাত্রী মুখে রুমাল চাপা দিয়ে বসে রইল, যেন পাশের লোকটির দিক থেকে গন্ধ আসছে। কারো মুখে বিরক্তি, কেউ চোখ বুঝে মুখ ঘুরিয়ে নিচ্ছে। একজন নিচু গলায় বলল, এই কাকুর পাশে যদি বসতে হতো তাহলে তো মরে যেতাম আজ। ঠিক তখনই পাশে বসে থাকা এক ভদ্রলোক মুখ ফিরিয়ে বললেন, এই প্যাসেঞ্জারের সাথে এতটা পথ চলা সম্ভব না, গা থেকে একরকম গন্ধ বেরোচ্ছে। তিনি উঠে দাঁড়িয়ে একজন এয়ার হোস্টেসকে ডাকলেন, শুনুন, দয়া করে আমার সিটটা চেঞ্জ করে দিন, আমি এখানে বসতে পারছি না। এয়ার হোস্টেস একবার পাশের সারিগুলোতে চোখ বুলিয়ে নিয়ে একটু কপাল কুঁচকে বললেন, স্যার দুঃখিত, ফ্লাইট পুরোপুরি ফুল, আর কোনো সিট খালি নেই, আপনাকে এখানেই একটু ম্যানেজ করে বসতে হবে, আমাদের কিছু করার নেই। ভদ্রলোক মুখ বিকৃত করে আবার বসে পড়লেন। লোকটি ততক্ষণে চুপচাপ বাইরে আকাশের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি সব শুনেছেন কিন্তু কিছুই অনুভব করছেন না। ঠিক তখনই পাশের সারির অপর পাশে বসে থাকা এক লোক হঠাৎ চোখ কুঁচকে তাকিয়ে দেখলেন লোকটির দিকে। তারপর একটু চমকে উঠে বলে উঠলেন, আরে পরিমল, পরিমল না তুই? লোকটি একটু অবাক হয়ে তার দিকে তাকালেন। চিনতে পারছিস না? আমি অনিল। মনে নেই? স্কুলে একসাথে পড়তাম, এমনকি কলেজেও। লোকটি ধীরে মাথা নাড়লেন, মৃদু হাসলেন। অর্জুন হেসে উঠে বলল, তুই তো ছিলি কলেজের টপার, সব পরীক্ষায় তুই নাম্বার 1, আর এখন কি হাল করলি তোর? এই গরিবদের মতো জামাকাপড় পরে ফ্লাইটে উঠেছিস, এমনকি কয়েক বছর তো তোর কোনো খবর নেই। সে থেমে আবার বলল, আর আমাকে দেখ, এখন একটা বড় কোম্পানির সিইও, মাসে কয়েক লাখ টাকা মাইনে, বিজনেস ক্লাস টিকিট পাওয়া যায় না আজকাল। ভাগ্য ভালো, আজ এক্সচেঞ্জ করে এখানেই বসতে হয়েছে। লোকটি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন, মৃদু হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, সে অনেক কথা অর্জুন, সময় পেলে পরে বলবো। অর্জুন তখনও চোখ মেলে তার বন্ধুটিকে দেখছে, যেন বিশ্বাসই করতে পারছে না কলেজের সেই পরিমলের এই দশা। লোকটি তখন ধীরে ব্যাগ খুলে একটা পুরনো টাইপের চশমা বের করলেন, হাতে কাঁপন, কিন্তু চোখে তীক্ষ্ণ এক দৃঢ়তা। ঠিক সেই সময় একটা হালকা ঝাঁকুনি, প্লেন যেন আচমকা সামান্য নিচে নামল। লোকজন একটু চমকে উঠল, আলো ঝাপসা হয়ে গেল, প্লেন একটু কেঁপে উঠল।
অনেক যাত্রী হঠাৎ সিটে সোজা হয়ে বসলেন। কিছু যাত্রী আতঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে লাগলেন। এই মুহূর্তে বিমান মাঝ আকাশে সাদা মেঘের ভেতর দিয়ে ভেসে চলছে। বাইরে কেবিনের জানালা থেকে শুধু মেঘের পুরু সাদা পর্দা দেখা যাচ্ছে। ঠিক তখনই এয়ার হোস্টেস ইন্টারকমে বললেন, সম্মানিত যাত্রীরা, দয়া করে আপনারা আসনে বসে সিটবেল্ট বাঁধুন। আমরা একটি সামান্য ঝাঁকুনির মুখে পড়েছি। ভয় পাবেন না, সব কিছু নিয়ন্ত্রণে আছে। লোকটি মাথা নিচু করে একবার নিজের হাত দুটোর দিকে তাকালেন। চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। প্লেন তখন মাঝ আকাশে, নিচে দেখা যাচ্ছে না কিছুই, কেবল মেঘের পুরু স্তর। আকাশ যেন নিশ্চুপ, অথচ ভিতরে চাপা অস্থিরতা। হঠাৎ কেঁপে উঠল পুরো বিমান, এক লম্বা গভীর ঝাঁকুনি। কেউ মাথা নিচু করে ধরে আছে, কেউ চোখ বুজে ঠোঁট নাড়াচ্ছে, প্রার্থনা করছে। কেউ সিটের হাতল আঁকড়ে ধরেছে শক্ত করে। এক মুহূর্তে নীরবতা, তারপর শুরু হলো চাপা গুঞ্জন। কেবিনের সামনে থেকে এক এয়ার হোস্টেস দৌড়ে বেরিয়ে এলেন। তার চোখ বড় বড়, আতঙ্কে ভরা, মুখে রং নেই, ঠোঁট কাঁপছে। তিনি মাইকে কিছু বললেন না, বরং কেবিনের মাঝখানে দাঁড়িয়েই উচ্চস্বরে চিৎকার করলেন, যাত্রীদের মধ্যে কেউ কোনো ডাক্তার আছেন? প্লিজ, এটা খুব জরুরি। সারা কেবিন থমকে গেল। যাত্রীরা একে অপরের দিকে তাকালেন, কেউ দাঁড়াল না। তখন সামনের দিক থেকে একজন মধ্যবয়সী ভদ্রলোক ধীরে হাত তুললেন, আমি একজন ডাক্তার, আমি যাচ্ছি। তিনি উঠে দাঁড়ালেন। হাঁটার সময় পায়ে একটু কাঁপুনি, তবুও চোখে দায়িত্বের ছাপ। আর কেবিনের বাতাসে ছড়িয়ে পড়ল আরও গা ছমছমে নিস্তব্ধতা। তিনি এগিয়ে গেলেন ককপিটের দিকে। এয়ার হোস্টেস তাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন। তারপর কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। যাত্রীরা চুপচাপ বসে, কেউ জানালার বাইরে তাকিয়ে, কেউ সিটে সোজা হয়ে, সবার মনে একটা অজানা শঙ্কা। ঠিক তখনই পেছনের সারিতে কেউ ফিসফিস করে বলে উঠল, কোনো সমস্যা নাকি? পাইলটের কিছু হয়েছে বুঝি? বিমানের ভেতর ধীরে ধীরে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগল। কেউ হালকা কাপা গলায় বলছে, আশা করি কিছু গুরুতর নয়। কিছুক্ষণ পর সেই ডাক্তার আবার ফিরে এলেন। চেহারায় স্পষ্ট উদ্বেগ, কপালে ভাঁজ। একজন যাত্রী সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ডাক্তার মাথা নেড়ে ধীরে বললেন, পাইলট সাহেবের শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে। তিনি ককপিটে আর থাকতে পারছেন না, চোখে ঝাপসা দেখছেন, ঘামছেন। ওনাকে বিশ্রামের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। পেছনের সারি থেকে একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন, তাহলে এখন প্লেন চালাবে কে? বাইরে হঠাৎ শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া। মেঘের মধ্যে দিয়ে বিমান কাঁপতে কাঁপতে এগোচ্ছে। জানালার কাছে টুপটাপ বৃষ্টির ডাক পড়ছে। কিছু যাত্রী জানালা থেকে চোখ সরিয়ে সিটের হাতলে আঁকড়ে ধরেছে। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস সামনে এসে দাঁড়ালেন। তার গলায় চাপা কাঁপুনি, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কাঁপা গলায় বললেন, আমাদের কোপাইলট আছেন ঠিকই, কিন্তু আমরা এখন ঝড়ের মধ্যে পড়েছি, আর উনি একা সামলাতে একটু নার্ভাস হয়ে পড়েছেন। যদি আপনাদের মধ্যে কেউ প্লেন চালাতে জানেন, অনুগ্রহ করে বলুন, এটা এখন খুব গুরুত্বপূর্ণ। চারপাশে একদম নিস্তব্ধতা। মুখগুলো যেন জমে গেছে আতঙ্কে। কেউ চোখ নামিয়ে ফেলেছে, কেউ পেছনের দিকে হেলান দিয়ে নিঃশ্বাস আটকে রেখেছে। একজন মহিলা নিচু গলায় ফিসফিস করে বললেন, এখন যদি কেউ না থাকে তাহলে কি হবে? ঠিক তখনই সেই লোকটি মাথা তুললেন। তার চোখের দৃষ্টি কঠিন, ঠান্ডা। তিনি চুপচাপ চারপাশে তাকালেন, যেন কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছেন। লোকটি ধীরে চারপাশে তাকিয়ে হাত তুললেন। সঙ্গে সঙ্গে কেবিনে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। অপর পাশে বসে থাকা তার ছোটবেলার বন্ধু অর্জুন হঠাৎ চিৎকার করে উঠল, পরিমল, তুই প্লেন চালাবি? এবার বুঝে আমাদের সবাইকে মেরে তবেই ছাড়বি। তুই আবার কবে থেকে প্লেন চালাতে শিখলি রে ভাই? আমার ঘরে বউ বাচ্চা আছে, প্লিজ কেউ এর হাতে প্লেন তুলে দিও না। তখনই অন্য যাত্রীরা কেউ কেউ বলাবলি শুরু করে দিল, এই লোকটা প্লেন চালাবে? আর কাউকে পেল না বুঝি? ভিখিরির মতো দেখতে লোকটা এখন পাইলট হবে? কিছু মুখে অবিশ্বাস, কিছুতে আতঙ্ক, কেউ যেন ঠোঁট কামড়ে ধরে বসে আছে। এয়ার হোস্টেস একটু থেমে দ্বিধা না নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি প্লেন চালাতে জানেন? লোকটি শান্তভাবে মাথা নাড়লেন, চোখে স্থিরতা, ঠোঁটে মৃদু আত্মবিশ্বাস। হ্যাঁ, জানি।
লোকটি একটু থেমে শান্তভাবে বললেন, শেষবার প্লেন চালিয়েছি আজ থেকে 10 বছর আগে, তবুও চেষ্টা করতে পারি। এখন তো আর কেউ হাত তোলেনি, তাই না? তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু আশেপাশে বসে থাকা কয়েকজন যাত্রী কানে কানে বলাবলি করতে শুরু করল। কি বলল? 10 বছর আগে প্লেন চালিয়েছে? তাহলে কে এই লোকটা আসলে? একটাই প্রশ্ন যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল কেবিন জুড়ে, লোকটির আসল পরিচয় বা কী? ঠিক তখনই ককপিটের দরজাটা একটু ফাঁক হয়ে গেল। সেই ফাঁক দিয়ে কো-পাইলট মুখ বাড়িয়ে বললেন, ম্যাডাম, যদি উনি অভিজ্ঞ হন তাহলে আসতে দিন, আমি একা ম্যানেজ করতে পারছি না, হেল্প দরকার। সবাই হতবাক, এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো কেবিন জুড়ে। লোকটি তখনই একটু সোজা হয়ে দাঁড়ালেন, যেন নিজেকে প্রস্তুত করলেন। চোখে এক অদ্ভুত গাম্ভীর্য, মুখে শান্ত আত্মবিশ্বাস। চারপাশে তাকালেন একবার, তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন ককপিটের দিকে। তার হাঁটার ভঙ্গি বদলে গেছে, প্রতিটা পা যেন দৃঢ় সংকল্পে ভরা। চারপাশের যাত্রীরা চুপ করে তাকিয়ে আছে, কেউ যেন বিশ্বাস করতে পারছে না। লোকটি ককপিটে ঢুকলেন। সামনে বসা কো-পাইলট তাকিয়ে রইল তার দিকে, চোখে বিস্ময়, মুখে কিছু বলতে গিয়ে থেমে গেল। লোকটি ধীরে আসন নিলেন, একবার চারপাশ দেখে নিলেন, বোতাম আর লিভারের পাশে আঙুল ঘোরালেন। লেফট কন্ট্রোল লিভারটা একটু স্লো লাগছে, ঠিক এই মডেলের ফ্লাইট আমি চালিয়েছিলাম একবার, 4731 সিরিজের মতো। কো-পাইলট বিস্ময়ে তাকিয়ে বলল, আপনি তো সব জানেন। লোকটি হেসে বললেন, আগে জানতাম, এখন দেখি হাত কাঁপে কেনা। তারপর হেডসেট তুলে কানে পড়লেন, কলকাতা কন্ট্রোল, আমি ক্যাপ্টেন পরিমল চক্রবর্তী বলছি, ওরফে প্যারি। আমাদের ফ্লাইটে একজন পাইলট অসুস্থ, অনুগ্রহ করে জরুরি অবতরণের অনুমতি দিন। এই কথা শোনা মাত্র কো-পাইলট কাঁপা গলায় ফিসফিস করে বলল, প্যারি, ক্যাপ্টেন প্যারি। এই নামটা পাইলট দুনিয়ায় একরকম কিংবদন্তি। হয়তো অনেকেই তাকে চোখে দেখেনি, কিন্তু 22 বছর আগে একটা ভয়াবহ ঝড়ে 312 জন যাত্রীসহ একটি বিমান দিক হারিয়েছিল। তখন কন্ট্রোল ছাড়া সেই ফ্লাইটকে তিনি একাই নামিয়ে এনেছিলেন। সেই থেকেই নাম প্যারি। তখন তার বয়স মাত্র 28। বহু এভিয়েশন কোম্পানি তাকে ফ্ল্যাগশিপ ক্যাপ্টেন করতে চেয়েছিল, কিন্তু 10 বছর আগে একদিন এক ফ্লাইটে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিমল সেই ফ্লাইটও নিরাপদে অবতরণ করান। তবু বোর্ড মিটিংয়ে তার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কেই তাকে সাসপেন্ড করা হয়। তিনি কোনো অভিযোগ করেননি, চুপচাপ চলে গিয়েছিলেন। শুধু বলেছিলেন, যখন ফেরত ডাকবে তখনও উঠতে পারব কিনা জানি না, তবুও অপেক্ষা করব। সেই অপেক্ষার শেষ হলো আজ। বাইরে তখন ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্লেনটা বৃষ্টির ভেতর দুলছে। যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে দেখছে শুধু সাদা ঝাপসা মেঘ, আর কেবিনে তখন নিঃশব্দ গুঞ্জন। এয়ার হোস্টেস ককপিটের দিকে মুখ ঝুঁকিয়ে কিছু শুনে হঠাৎ ফিসফিস করে বললেন, উনি নিজের নাম বললেন, ক্যাপ্টেন পরিমল চক্রবর্তী। সবাই বলতো প্যারি। এই কথা ছড়িয়ে পড়তেই কেউ ফিসফিস করল, এই ভদ্রলোকটাই প্যারি, যিনি একাই 312 জন যাত্রী নিয়ে ঝড়ের মধ্যে দিয়ে ফ্লাইট নামিয়েছিলেন, যাকে একটু আগেই কেউ কেউ অপমান করছিল। কিছু যাত্রী চুপ করে রইল, কারো মুখে লজ্জার ছায়া, কেউ যেন আর চোখে চোখ রাখতে পারছে না। প্লেনটা তখনও ক্রমে নিচের দিকে নামছে। বাইরের আকাশটা অনেকটাই পরিষ্কার, ঝড়ের ভেতর দিয়ে ফুঁড়ে এখন সে এক প্রশান্ত আলোয় ভেসে চলেছে। কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশ আসছে একের পর এক। পরিমল চক্রবর্তীর হাত নিখুঁত গতিতে লিভার ও বোতাম নড়ে উঠছে, তার চোখ স্থির, মন একাগ্র, যেন বহু বছর পর ফিরে এসেছে নিজস্ব আকাশে। কো-পাইলট চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, এক কিংবদন্তির কাজ দেখছে সামনে বসে। কেবিনে তখন নিঃশব্দ উত্তেজনা, কেউ জানালা দিয়ে নিচের মাটি দেখছে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনায় বসে আছে। হঠাৎ ঝাঁকুনি ছাড়াই প্লেনটা মসৃণভাবে ল্যান্ড করল। বিমানের ভেতর থেকে একসাথে শব্দ উঠল, উফ, থ্যাঙ্ক গড, ল্যান্ডিংটা বুঝতেই পারিনি, ভদ্রলোক তো ম্যাজিক করলেন। এক স্মার্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে পড়ে বললেন, সেই প্যারি, আজও টপার আছেন। পরিমলবাবু বেরিয়ে এলেন। ককপিটের দরজা খুলে পরিমলবাবু বেরিয়ে এলেন। সোজা হয়ে হাঁটছেন, মুখে এক অদ্ভুত প্রশান্তি। যাত্রীরা হাঁ করে তাকিয়ে, কেউ ফিসফিস পড়ছে,
আমরা তো ভাবছিলাম ভিখারি, উনি যদি না থাকতেন তাহলে আজ কি হতো আমাদের। একজন মহিলা যাত্রী যার পাশে বসেছিলেন তিনি এবার মুখ নিচু করে দাঁড়িয়ে বললেন, স্যার, আমি ক্ষমা চাই। পরিমলবাবু একবার হেসে বললেন, আজ শুধু আমি নয়, সবাই উড়েছি, কারণ কেউ একজন ভরসা করেছিল। ঠিক তখনই ভিড় ঠেলে একজন ছুটে এলো, অর্জুন, ভাই, তুই তো আসলেই প্যারি, তুই আজও সেই আগের টপার, তোর কাছে আজ সবাই হেরে গেল ভাই। পরিমলবাবু হেসে বললেন, হার জিতা নয়, শুধু মনটা হারিয়ে ফেলেছিলাম, ওটাই আজ ফিরে পেলাম। একজন এয়ারলাইন্স অফিসার ভিড় ঠেলে সামনে এলেন, চোখে বিস্ময়, মুখে অনুশোচনা। তিনি মাথা নিচু করে বললেন, স্যার, আমরা আজ আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাকে দেখেছি। পুরনো রিপোর্ট আমরা রিভিউ করেছি, আমাদের বোর্ড মেম্বাররাও সব দেখেছেন। একটু থেমে কণ্ঠে শ্রদ্ধা মিশিয়ে বললেন, আজকের দিনের পর আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আবার দলে ফিরিয়ে নিতে চাই। পরিমলবাবু কিছু বললেন না, শুধু একটু চুপ করে রইলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমার চাকরি কেড়ে নিলেও ওরা সাহস কেড়ে নিতে পারেনি। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর যেন কেউ নির্দেশ না দিয়েই পুরো ফ্লাইট জুড়ে যাত্রীরা একে একে উঠে দাঁড়ালো, যেন নিজের অজান্তেই কেউ তালি দিচ্ছে, কেউ চোখ মুছছে, আর সবাই দাঁড়িয়ে একসাথে পরিমলবাবুকে স্যালুট করল। যিনি কিছুক্ষণ আগে অবজ্ঞার পাত্র ছিলেন, এখন তিনি একটি আকাশের নায়ক। আসলে অপমান, অবজ্ঞা এসব চুপচাপ সহ্য করে চলা মানুষগুলোই একদিন এমন কিছু করে যা দেখে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায়। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।